কারণ নিখিল উদ্যোগ বঙ্গের করছে, অভিজ্ঞতা আমার আমি অনেক এখানকার আগের কথা অভিজ্ঞতার বলছি, কথাও আমি বলবো। এটা সুকান্ত পুরা দা, এটা অনেক আগের কথা বলছি, আমি বহু নিখিল আগের বঙ্গ কথা। পুনে বই প্রকাশ করে বলেই আমি জানি বছরে একটা, হ্যাঁ কখনো হ্যাঁ, সেখানে চেন্নাইতে আমাদের বছরে ঠিকানায় একটা বই হতো, আসে। মানে আমি লিখেছি, আমার মনে আছে। নিখিল বঙ্গ তবে নিয়ে ও এটা যেটা বললো প্যান্ডেমিকের শর্মিষ্ঠা, আগে, সেটা আমি প্যান্ডেমিকের সেই পরে সূত্র বোধহয় ধরেই আমি আমি পরে আসছি। লিখেছি। সুকান্ত দা, তোমার কি বলার আছে? তোমার কিছু তুমি একটু বলো। আমি দেখেছি যে যে বাঙালি ধরো আমেরিকাতেই থাকুক বা পুনায় কি চেন্নাই, তাদের যদি সেরকম ভালোবাসা থাকে, তারা সেখানে ঠিক একটা গোষ্ঠী তৈরি করে নেয় এই কয়েকজন চেনে নিয়ে। তো আমি এদের প্রত্যেকের কাছে গেছি, মানে দিল্লি সব যে সব জায়গায় গেছি, তাতে আমার যেটা খুব অবাক লেগেছে যে বেশিরভাগটাই কিন্তু ভালো। আমাদের একটা ধারণা থাকে যে আমরা যেহেতু কলকাতার কাছাকাছি থাকি, পত্রিকা মানে সহজে লেখা বেরোয়, পত্রিকা পড়তে পারি, হয়তো আমরা আমাদের লেখা এমন অনেকটা এগিয়ে আছে। হ্যাঁ, সেই ধারণা আমার কিন্তু ভেঙে গেছে অনেক আগে। ওই সাগরী জন চেন্নাই যে পত্রিকা সেটা থেকে পড়েছি, বা দিল্লিতে গিয়ে কারোর গল্প হয়তো শুনলাম। তো আমি লক্ষ্য করে দেখেছি যে কেউ পিছিয়ে নেই, মানে আমাদের দুনিয়াটা যেহেতু হাতের মুঠোয় এসে গেছে, ফলে লোকে এক্ষুনি কি লেখা হচ্ছে না হচ্ছে সবাই পড়ছে। তো আমার মনে হয় না, আমার এটা যে ওখানে হয়তো সে তো এখানেও ভিড় হয় না, সাহিত্য সভা আমরা যে যার মুখ চিনি, দেখা যায় এই চেনা মুখগুলোই ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখা হয়। মানে সাহিত্য সেরকম পপুলারিটি কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। কিন্তু আমার এইটা ভালো লাগে যে যত দূরেই থাকুক না কেন একজন লেখক, সে কিন্তু পিছিয়ে নেই। হ্যাঁ, সে যথেষ্ট এগিয়েই আছে। যে হ্যাঁ, অনেকটা খুব ছোটবেলায় এই জিনিসটা আমি দেখতাম। আমার তো আমাদের মূল বাড়ি বিহারে ছিল, যদিও আমার জন্ম এখানে। তা ওই বাবা বা এরাও লিখতেন। তো আমি যুবক বয়সে এসে খেয়াল করেছিলাম যে কোথাও একটা জেনারেশন গ্যাপ আছে। মানে বিহারে বাবারা যেরকম লিখছেন, সেটা এখনো বনফুল টাইপের আটকে আছে, আর এখানে লেখা অনেক আধুনিক হয়ে গেছে। ইদানিং কিন্তু আমি দেখছি সেই ডিফারেন্সিয়েটটা আমি করতে পারি না। কিন্তু আমি এখানে যেমন ভাবছি, যেমন লিখছি, যে ভাষা ব্যবহার করছি, বাসুর দত্তা, বেগমারা, এরাও দূরের থেকে কিন্তু একই এরকম, মানে মনে হচ্ছে না যে এরা আমাদের থেকে খুব দূরে থাকে। এটা একটা পজিটিভ দিক বলে আমার মনে হয়। আর জানবে যে ভাষা অ্যাকচুয়ালি তো আক্রান্ত আমরা, হ্যাঁ, আমাদের বাংলা ভাষা এই আক্রান্ত হলেই লোকে জোট বাঁধে। তো আমরা যেহেতু আক্রান্ত, হ্যাঁ, সেই জন্য আমরা আরো বেশি করে জোট বাঁধছি। এই যে আজকে তুমি অনুষ্ঠানটা করছো এত দূর দূরে থাকা লোকজনকে সঙ্গে নিয়ে, এটা তো জোট বাঁধা। তো আমার মনে হয় যে এই জোটটা আমাদের ফলপ্রসূ হবে ভবিষ্যতে, এবং এভাবে এগোতে থাকবে। ভালো তোমাদের উদ্যোগ। যখনই শুনেছে এই অনুষ্ঠানটা করব, আমি সুকান্তকে জানালাম যে এরকম করবো। সুকান্ত কিন্তু নিজেই বলেছে যে আমি থাকবো, শুনবো। এইটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সুকান্ত দা আমাদের সঙ্গে আছে প্রতি পদক্ষেপে, ভাষা ভবিষ্যৎকে বিভিন্ন ভাবে সুকান্ত দা খুব ইয়ে করে এটা আমাদের। এবং এই যে আজকে আমরা যারা এত কিছু চর্চা করছি, তার মূলে কিন্তু এই সুকান্ত দার লেখনী, মুখোপাধ্যায় লেখা আমাদেরকে আরো চর্চার এই যে মূল জায়গাগুলো। এবং এখানেই আরো আনন্দ পেলাম যে যেটা নিয়ে শুরু হয়েছিল মেঘমালা, যে বলেছিল, যখনই বলল যে আমরা এরকম আমরা অস্তিত্ব রক্ষার লড়াই, আমি একটু বেশি ইমোশনাল, আমার কষ্ট হয়, অল্পেতেই কষ্ট পাই, এটা আমার দোষ বলা যায়। আমার খুব খারাপ লাগছিল। এবং যে কারণে যে সুকান্ত দাকে পেয়ে এত আমার তো অন্তত ভীষণ আনন্দ হচ্ছে যে সুকান্ত দা যে আশার বাণী শোনালো, যে না, আমরা আক্রান্ত হলেও আমরা কিন্তু জোটবদ্ধ হচ্ছি, একজোট। এবং ভাষা আমাদেরকে নিয়ে একসাথে পথ চলছে, ভাষা নিয়ে আমরা এত কিছু করছি। ভাষা আমাদের যেমন ভাবে ভাষা পরিচয়, আমরা বাঙালি, ঠিক সেইভাবেই এক জায়গায় আমরা তো আছি। এবং এই যে সুকান্ত দা বা এখন যারা রয়েছেন, বিশেষ করে সুকান্ত দার লেখার তো আর কি এই যে আর কি সাহিত্য আমাদের যে একটা জায়গায় নিয়ে এসেছে, একটা জায়গায় নিয়ে যায়, এবং
আর কি প্রকৃত সাহিত্য যে উত্তরণের কথা বলে, এবং একদম প্রকৃত সাহিত্যিকের মতনই আমাদের উত্তরণের কথা, আলোর কথা এইটুকু সময়ের মধ্যেই কি সুন্দর শুনিয়ে গেল সেইটাই। এবং অনেক এই নন্দিনী দি আমাদের যে প্রশ্নটা করেছিল, এইবার সেখানে যাই, যে এত তো নিরাশার কথা শুনলাম, মেঘমালার কাছেই আমি আবার ফিরে যাব, যে মেঘমালা একটু অন্তত এক টুকরো আনন্দের কথা বলো, এক টুকরো আনন্দের গল্প আমাদের শোনাও। নিশ্চয়ই এত দীর্ঘকালের মধ্যে, এত দীর্ঘ চর্চায় নিশ্চয়ই কিছু আলোর কথা, আলোর খবর পাবো। অবশ্যই। আমি আসলে লড়াইয়ের জায়গাটা বললাম, কিন্তু লড়াইটাকে পেছনে রেখে আমরা অনেকটাই অর্জন করেছি। এখান থেকে অনেকগুলো সাহিত্য পত্রিকা চলছে। হাইলাকান্দি থেকে একটা সাহিত্য বলে একটা পত্রিকা 7 বছর থেকে কন্টিনিউয়াস চলছে। হ্যাঁ, এখানে রেগুলার বেরোচ্ছে এটা। এখানে মহিলারা এখানে শিলচর থেকে একটা মানবী বলে একটা পত্রিকা বেরোচ্ছে, ওটাও প্রায় 17 বছর হয়ে গেছে বেরোচ্ছে। সবগুলোতেই আমরা বাংলা ভাষা চর্চা হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে। টেলিস্কোপ বলে একটা পত্রিকা বেরোচ্ছে, অনেকগুলো পত্রিকা বেরোচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আসলে বাইরে থেকে আসাম বললে, আসামের বাংলা সাহিত্য চর্চা বললে যেরকম একটা স্ট্রিম বুঝতে পারছি, যেটা আসামের বাংলা সাহিত্য চর্চা, এটা বাইরে থেকে একটা স্ট্রিম ভাবলেও আসলে আমাদের আসামে ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা এই দুটো জায়গার অবস্থান কিন্তু সম্পূর্ণ আলাদা বাঙালিদের। বরাক উপত্যকার 61 ভাষা আন্দোলন আমাদের একটা ফাঁকা জায়গা করে দিয়েছে বাংলা ভাষা চর্চার, এবং আমরা অর্জন করতে পেরেছি যে বরাক উপত্যকায় সরকারি ভাষা, দ্বিতীয় সরকারি ভাষা বাংলা, এটা আমরা পেয়েছি। এবং একটু আগে নন্দিনী বলছিলেন না যে বাংলা ভাষা চর্চার সেই আনন্দের মুহূর্ত, গর্বের মুহূর্ত, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু সরকারি স্তরে বাংলা স্বীকৃতি পেয়েছে দ্বিতীয় ভাষা হিসেবে, তো একটা নিয়ম আছে যে আমাদের এখানে চাকরি পেতে হলে, সরকারি চাকরি পেতে হলে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হয়। তো এইবার আমার কলেজে, আমার কলেজের মাধ্যমে হচ্ছে ইংরেজি মাধ্যমে পড়ানো হয় সমস্ত সাবজেক্ট। তো সেখানে ইকোনমিক্সের টিচার নেওয়া হবে, ইংলিশ মিডিয়াম কলেজ। কিন্তু যেহেতু আমাদের একটা নিয়ম আছে যে এখানে চাকরি পেতে হলে সরকারি নিয়ম আছে, লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। সেই জন্য কিছুদিন আগেই প্রথম দেখলাম যে ইকোনমিক্সের যে ইন্টারভিউটা হবে দুপুরবেলা, তার আগে প্রার্থীদেরকে বাংলা জানেন কিনা সেটার একটা ইন্টারভিউ দিতে হবে। এবং সেই ইন্টারভিউতে যারা উঠলেন, যারা পাস করলেন, তারাই পেলেন কিন্তু মূল ইন্টারভিউতে। তো সেইখানে ইন্টারভিউ করে আমি যেহেতু আমার কলেজের বাংলা বিভাগের এই জন্য সেই জন্যই আমি ইন্টারভিউতে ছিলাম যে প্রার্থীরা বাংলা জানে কিনা। সেই মুহূর্তটা আমার জন্য ভীষণ আনন্দের মনে হয়েছিল যে একজন সমস্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, তারা ইন্টারভিউ দেবেন, কিন্তু তাদেরকে তাদের সাবজেক্টের বাইরে তারা পড়াবে নিয়োজিত, কিন্তু তাদেরকে প্রথমে তাদের ইন্টারভিউটা নেওয়া হচ্ছে যে তারা বাংলা জানেন কিনা। এমন হলো যে প্রার্থীদের মধ্যে অগ্রাধিকারটা এরকমই হলো যে যারা বাংলা জানেন তাদেরকে বেছে নেওয়া হলো। এই জায়গাটা আমার মনে হচ্ছে এটা আমাদের 19 দিয়েছে। হ্যাঁ, 61 ভাষা আন্দোলনের ফলেই এটা আমরা পেয়েছি যে আজকে আমাদেরকে সরকারি ভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পেয়েছিল, এবং আজকে এই নিয়মটার জন্যই এটা ঘটলো। এটা আমার ভীষণ আনন্দের এবং গর্বের একটা মুহূর্ত ছিল। এছাড়া যেটা হচ্ছে, আরো আসার কথা যেটা হচ্ছে, আমরা অনেকগুলো পত্রিকার কথা বললাম। তো ওই যে বলছিলাম যে বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকা, এই দুটো উপত্যকায় সাহিত্য চর্চা বা বাংলা ভাষা চর্চার অবস্থানটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বরাক উপত্যকা 19 আমাদের ওই স্বীকৃতি দিয়েছে, আমরা পাচ্ছি। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় যেহেতু বাঙালিরা কম, সংখ্যায় কম, তাদের লড়াইটা কিন্তু একদম অন্যরকম, এবং তারা ওই জায়গাটা পাননি, তাদের কাছে 19
এবং তারা সংখ্যায় কম, তারপরেও সেখান থেকে অনেকগুলো বাংলা পত্রিকা বেরোচ্ছে। আগে মহাবাহু বেরোতো, এখন মাঝুরি বেরোচ্ছে। একা এবং কয়েকজন বলে একটা পত্রিকা দীর্ঘদিন থেকে চলছে, মজলিস সংলাপ চলছে, নাইট কলাম চলছে, এবং জাপন কথা বলে একটা পত্রিকার সঙ্গে আমি যুক্ত আছি। এটাও আমার গল্পের জায়গা আছে। উত্তর পূর্বের থেকে আমরা একটা গল্পের কাগজ করি, যেখানে কিনা আমরা এখানকার উত্তর শুধু গল্প ছাপা হয়, এখানে গল্প নিয়ে আলোচনা আছে। সমস্ত গল্প উত্তর পূর্বের লেখকদের বাংলা গল্প। উত্তর পূর্বের বাইরে যারা থাকেন তারা ওই পত্রিকায় লেখেন, কিন্তু উত্তর পূর্বের গল্পকে নিয়ে লিখতে হয়। গল্পকাররা সবাই উত্তর পূর্বে, মানে আমরা চাইছি ওই পত্রিকায় যে আমাদের এখানকার গল্পগুলো উঠে আসে। ওই যে বলছিলাম না, একটু উন্নত আমাদের গল্পের ভাষা, গল্পের কথা, গল্পের নীতি, আমাদের ইতিহাসটা অন্যরকম। ওই ইতিহাসটা আমরা গল্পের মধ্যে দিয়ে ধরতে চাইছি। এই জন্য জাতির কথা বলে যে পত্রিকাটা আমরা পড়ছি দীর্ঘ 12 বছর হয়ে যাচ্ছে, তো সেখানে শুধুমাত্র উত্তর পূর্বের গল্পগুলো ছাপা হচ্ছে। এটা আমার জন্য একটা ভীষণ আনন্দের জায়গা, যে এত বছর থেকে আমি এরকম একটা পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছি, যেটা সম্পাদনা করছেন কান্তাল ভূষণ মন্দির। তিনি ভীষণ ভালো গল্পকার, এবং সুকান্তদা যেটা বলে গেলেন, আমাদেরকে এই যে বেঁধে বেঁধে থাকার ব্যাপারটা, এই বেঁধে বেঁধে থাকার জায়গা থেকে আমরা এই পত্রিকা থেকে আরেকটা মানে প্রয়াস নেওয়া হয়েছে যে আমরা আমাদের গল্পগুলো বাইরে পাঠাবো। তারা বলুন, গল্পগুলো নিয়ে বলুন, যাতে করে আমাদের লড়াইয়ের কথাটা, আমাদের যতনের কথাটা, আমাদের প্রেমের কথাটা, আমাদের সংগ্রামের কথাটা বাইরে পৌঁছে, তখন তারা বলুন, তাদের দৃষ্টি থেকে আমরা আমাদের এই যাপনটাকে দেখতে চাইছি আর কি। এই দুটো আমার ভীষণ একটা গর্বের এবং ভালো লাগার জায়গা। এবং যেটা বলছিলাম যে আশার কথা হচ্ছে কি, যে আমাদের পরবর্তী প্রজন্ম যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে, সেটা হ্যাঁ ওদেরকে মানে বাংলা মিডিয়াম স্কুল উঠে যাচ্ছে, এটা সব জায়গার একটা সংকট। আমাদের এখানে তো ইতিহাস বলেছে প্রচুর বাংলা মিডিয়াম স্কুল তুলে দেওয়া হয়েছে, এবং আমাদের এখানে এই সংকট থেকে একটা গল্প এখানে ভূপেন্দ্র দাস গল্পটা তিনি লিখেছেন, যে একটা স্কুলে সেদিনই সেই আলফ্রেড রোডের সেই গল্পটার মতো লাস্ট লেসনের মতো সেদিন বাংলা লাস্ট পড়ানো হবে, আর ওই স্কুলে আর বাংলা পড়ানো হবে না। সেখানে একটা গল্প লিখেছেন। একটু ইন্টারাপ্ট করছি মেঘমালা, একটু ইন্টারাপ্ট করছি। দুঃখের বিষয় এই যে বাংলা উঠে যাচ্ছে, এই বাংলা উঠে যাচ্ছে টা কিন্তু এটা শুধু তোমাদের সংকট নয়, এটা আজ পশ্চিম বাংলার সংকট। আমাদের এখানেও 100 বছরের পুরনো স্কুল আমার চন্দননগরে উঠে গেছে। এটা শুধু এটা নিয়ে ভাববার বিষয় নেই, এটা নিয়ে আর কি দুঃখ পাওয়ার আর জায়গা নেই যে শুধু বাংলার বাইরেই বাংলা উঠে যাচ্ছে। হ্যাঁ বলছি যে তারপরেও আসার কথা হচ্ছে যে আমাদের এখানকার পরবর্তী প্রজন্ম কিন্তু বাংলা ভাষা, বাংলা সাহিত্য চর্চা করছে। এটা একটা ভীষণ পজিটিভ সাইন যে বাড়ছে, গল্প লেখা বাড়ছে, কবিতা লেখা বাড়ছে, পাঠক বাড়ছে, পড়ছে তারা। এটা কিন্তু সেই সংকটটাকে কাটিয়ে মনে হয় আমরা এগোতে পারছি মনে হচ্ছে আর কি। সেটার জন্য একটা আমাদের বিশেষ প্রচেষ্টা সবসময় থাকে যে আমাদের ইতিহাসটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, যে ভাষা সংগ্রামের ইতিহাসটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন পৌঁছে দিতে পারি, যাতে করে তারা ইংরেজি মিডিয়ামে পড়ুক, কিন্তু সেই সঙ্গে সে যে বলছি আমরা বাড়িতে প্রচুর বাংলা বই পড়ানো হতো। তো এখন বাংলা বই কতটুকু পড়ানো যাচ্ছে বাচ্চাদের সেটা বলতে পারবো না, কিন্তু যেখানে জায়গায় দেখছি ছেলেমেয়েরা লিখছে, আমাদের পরবর্তী প্রজন্ম বাংলা ভাষা চর্চা করছে, লেখা হচ্ছে, পত্রিকা করছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ছোট ছোট পত্রিকা করছে, এখন অনলাইনে পত্রিকা হয়ে যাচ্ছে খুব সহজে, কিন্তু তারপরেও দেখছি তারা প্রিন্ট মিডিয়া পত্রিকা করছে, এটা বেশ খরচ সাপেক্ষ, সেটা ওরা করছে। তো সমস্যায় আমাদের জন্য খুব খুশির এবং আশার জায়গা তৈরি করে। বলো আর হ্যাঁ, এই প্রশ্নটাই আমি একদম পরপর 4 জনের কাছ থেকে জানতে চাইবো। এই যে আসার কথা, এতক্ষণ যে এত আমি এমনকি আমি নিজেও বললাম যে এই যে বাংলা স্কুল উঠে যাচ্ছে,
বাংলা ভাষার চর্চা কমে যাচ্ছে, এ দুঃখ কিন্তু যেমন ভাবে আর কি ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারেই বোধহয় প্রত্যেক কোনায় কোনায় এই জিনিস হচ্ছে। সুতরাং এই আশার আলো থেকে বেরিয়ে আসার গল্প, যেটা নন্দিনীদিরও প্রশ্ন ছিল, যে প্রত্যেকের একটু যদি আনন্দের মুহূর্ত, আনন্দের অভিজ্ঞতা আমাদের জানাও। মেঘমালা জানালো, এইবার শাশ্বতীর কাছে যাব, শাশ্বতী জানাবে তার আনন্দের মুহূর্ত, আনন্দের অভিজ্ঞতা। আনন্দের মুহূর্ত অনেক মুহূর্ত আছে। প্রথম কথা তো আমি খুব গ্রেটফুল এবং আমি খুব গর্বিত একটা কারণে, যে চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ থেকে এসে আমি মিরান্ডা হাউস কলেজে চাকরি পেয়েছি এবং যে ভাষাকে আমি ভালোবাসি সেই ভাষা নিয়ে আমি পড়াতে পারছি এবং পড়ছেও, আমার স্টুডেন্টরা আসছে এবং তারা অনেকেই অনেক ভবিষ্যতে অনেক সফল হচ্ছে। কেউ অনেকে রিসার্চ করছে, কেউ সোশিও লজিক্যাল ব্যাপার নিয়ে সাহিত্যের সঙ্গে সম্পর্ক নিয়ে বিদেশে চলে যাচ্ছে, সেখানে পত্রিকা সম্পাদক হচ্ছে, এরকমও আছে। প্রথম আমি দুটো পার্টে কথাটা বলছি। একটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মানে অ্যাজ এ প্রফেশন বাংলা নিয়ে পড়ানোর জন্য যে আনন্দের কথা, সেটা তো একটা হয় যে আমি বাংলা ভালোবাসি, আমি বাংলার ছাত্রী এবং বাংলা শেখাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যেটা হয়েছে একটা নিউ এডুকেশন পলিসিতে এইসি বলে একটা কোর্স হয়েছে, এবিলিটি এনহ্যান্সমেন্ট। সেখানে আমার কাছে প্রায় 60 থেকে 70 জন বাংলা শিখতে আসে এবং মিরান্ডা হাউস কলেজ, তো দিল্লির বিভিন্ন কলেজ থেকে যারা বাংলা পড়তে চায় তারা আসে আমার কাছে বাংলা শিখতে। আমাদের সপ্তাহে 2 দিন এটি মানে এইসি ক্লাস হয়। তো সেটা একটা বিশাল আমার কাছে পাওয়া। আর একটা পাওয়া হচ্ছে যে দিল্লিতে তো বাংলা ভীষণভাবে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা হয় এবং তার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত আছে বেঙ্গল অ্যাসোসিয়েশন, যেখানে সুকান্ত দা যে বেঙ্গল অ্যাসোসিয়েশনের বইমেলা এসেছিলেন। এবার আমাদের 23তম বইমেলা হলো এবং বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে মূল মোটো সেটা হচ্ছে বাংলা ভাষার প্রচার প্রসার। এবং সেখানে নিয়ম মেনে প্রতিটা অনুষ্ঠান, এই যে 19শে মে, এই যে 21শে ফেব্রুয়ারি, এই যে আমাদের রবীন্দ্র জয়ন্তী, এবং সমস্ত দিল্লি এবং এনসিআর এর সমস্ত শিল্পীরা এসে ওই আমাদের মান্ডি হাউসের রবীন্দ্র ভবনের মাঠে সকাল ভোরবেলা থেকে 6টা থেকে শুরু হয় এবং দুপুর 1টা অবধি চলে আমাদের রবীন্দ্র জয়ন্তী। এবার যেমন 3rd মে পড়েছে, তো একটা রোববার দেখে এটা সেলিব্রেট হয়। এবং তারপর আমাদের বর্ষবরণ, বর্ষ বিদায় হয়, তারপর আমাদের পাঞ্চজন্য হয়, কবিতা উৎসব, এছাড়া বিভিন্ন সাহিত্য সভা হতে থাকে। এবং আমি তানিয়াকে পরে বলবো এবং যোগাযোগ করিয়ে দেবো, এখানে বহু পত্র পত্রিকা বেরোয়। দিগঙ্গন পত্রিকারই বেঙ্গল অ্যাসোসিয়েশনে 50-এ পা রাখলো। করলবাগের অজন্তার হীরক বর্ষ হয়ে গেছে, হীরক জয়ন্তী হয়ে গেছে। তো এখানে মানে বহু পত্র পত্রিকা, আরো অনেক পত্রিকা আছে, আত্মজা আছে, দুকলম আছে, মহানগর আছে, বহু পত্র পত্রিকা কিন্তু নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং তাতে লেখালেখিও চলছে, আমরা লিখছি সবাই। এবং যেহেতু সিআর পার্ক কে অনেকে মিনি কলকাতা বলে, চিত্তরঞ্জন পার্ককে, তো চিত্তরঞ্জন পার্কে আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা চলে এসেছিলেন তারা ওখানে জমি পেয়েছিলেন এবং তারপর তারা ওখানেই স্থায়ী বসবাস হতে, সেখানে একটা বাঙালি কমিউনিটি, পুরোপুরি একটা বাঙালি কালচার, বাঙালি। আর বাঙালি যেখানেই থাকবে সেখানে সাহিত্যবাদ দিয়ে তো থাকবে না, তো সাহিত্য সংস্কৃতি দুটো চর্চা অঙ্গাঙ্গিন ভাবে চলেছে একসাথে। তো এই বেঙ্গল অ্যাসোসিয়েশনে যুক্ত হতে পেরে বা মানে সাহিত্য শাখায় যুক্ত থাকতে পেরে আমরা আরো উদ্যোগ নিয়েছি যে আমরা অনলাইনে বাংলা শেখানোর চেষ্টা করছি। আমরা একটা সিলেবাস তৈরি করেছি যাতে যারা বাংলা শিখতে চায় তারা আমাদের কাছে রেজিস্ট্রেশন করলে আমরা বাংলা শেখাই। এছাড়া আরো আনন্দের খবর হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলা সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, অ্যাডভান্স ডিপ্লোমা এগুলো করানো হয়। তো সুতরাং আশা তো সব জায়গাতেই আছে এবং আমাদের এখানে অনেক ভালো ভালো সাহিত্যিকরা আছেন যারা বাংলার বাইরে থেকে প্রতিষ্ঠিত সাহিত্যিক, এবং আমাদের সমৃদ্ধ দত্ত আছেন, আপনারা সবাই খুব মানে ওনার নামের সঙ্গে অবশ্যই পরিচিত, ওনার বইয়ের সঙ্গেও পরিচিত। তো আমাদের এখানে বহু কবি আছেন, যেমন আনন্দবাজারের কবি অগ্নি রায় আছেন, আমাদের দিল্লিতে বসে লেখালেখি করছেন। তো এরকম আমাদের
এখানে অনেকে আছেন এবং আমাদের গোটা একটা সাহিত্য গোষ্ঠী আছে এবং বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় সাহিত্য সভা হচ্ছে, বিভিন্ন জায়গায় সাহিত্য আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে। আমি নিজে হয়তো খুব সামান্য লেখালেখি করি, সুতরাং সেটা আমি এখানে মানে আর বলবো না, বা পরবর্তীকালে আমরা নিজেরা ভাগ করে নেবো একে অন্যকে জানা। যেটা সুকান্তদা বলে গেলেন যে বেঁধে থাকা, এই বেঁধে থাকাটা ভীষণ দরকার। একে অন্যের সঙ্গে যখন আমরা বেঁধে থাকবো, আজকে আমরা 4 জন যুক্ত হলাম এবং সবচেয়ে যেটা ভালো লাগছে তানিয়ার এই প্রয়াস, এই যে এগিয়ে নেওয়া যায়, যে ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ইতিহাসটা যে রয়ে যাচ্ছে কোথাও। আজকে আমরা বিভিন্ন মানে ভূখণ্ডে থেকেও একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, আর একজনকে জানলাম, আমি আপনাকে জানলাম, আপনি আমাকে জানলেন। এরকম ভাবে ওর চ্যানেলে বহু অনুষ্ঠান হবে, বহু পত্র পত্রিকার সম্পাদকরা আসবে, তারাও হয়তো এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় বিনিময় হবে। এরকম ভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং একে অপরকে এভাবেই জানতে পারি। হ্যাঁ, এই চ্যানেলের চেষ্টাটাই এইটাই, যে বিভিন্ন ভাবে যেন আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সবকিছু নিয়ে মানে যেন আমরা যে 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 জিনিসগুলো আমাদের আইডেন্টিটি, অ্যাকচুয়ালি আমাদের পরিচয়কে বাঁচিয়ে রাখে। যে কথাটা দিয়ে শুরু হয়েছিল, মেঘমালা যেটা বলেছিল, যে আমাদের অস্তিত্ব, যারা আমাদের অস্তিত্ব, যারা বাঙালির অস্তিত্ব বর্ণনা করে। যেমন বাঙালি বলতেই চোখ বন্ধ করে, যেমন দুধ বললেই যেমন একটা সাদা রং ভেসে ওঠে, তেমনি বাঙালি বললেই চোখ বন্ধ করে তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতি, এইগুলোই তো ভেসে ওঠে। ভারতীয় বললে যেমন একটা ভেসে ওঠে, সেই রকম এই জিনিসগুলোকে যেন আমরা পরবর্তী প্রজন্মের জন্য এই যে ওয়েবে রেখে দেওয়া, কেন যে হয়তো সবকিছু থাকবে না, কারণ আস্তে আস্তে মিডিয়াম পাল্টায়। এক সময় ছিল শ্রুতি, তারপর সেখান থেকে পুঁথি এলো, পুঁথি অবসলেট হয়ে গিয়ে বই এলো, তারপর বইও এখন তো আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই মিডিয়ামটাও চলে গিয়ে এখন বর্তমানে আমরা যেটা পাচ্ছি অ্যাডভান্সড মিডিয়াম। তাহলে কেন আমি সেই মিডিয়ামটাতে এইটাকে রেখে দেব না? এই জন্যেই এই প্রচেষ্টাটা। হ্যাঁ, আর যে ওই যে প্রযুক্তিকে কাজে লাগানো, আমরা পড়েছি ছোটবেলায় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের আশীর্বাদকে কাজে লাগানো, প্রযুক্তি যখন আমাদের মিলিয়ে দিচ্ছে, তাহলে কেন আমি সেইটাকে কাজে লাগাবো না? কেন আমি তো এখন পারি, এখন ভিডিও কল করে বা এই যে গুগল মিট করে বা টিমসে আমরা, কোভিড কিন্তু সব কেড়ে নেয়নি, কোভিড শিখিয়েছে যে এইভাবে করা যায়। সবকিছুরই ভালো খারাপ দুটোই আছে। তো কোভিড এর যেমন খারাপটা ছিল, ঠিক তেমনি আমার তো অন্তত কোভিড পিরিয়ড থেকে এই যে এই জিনিসগুলো এসেছে, যে হ্যাঁ আন্তর্জালিক ভাবে আমার মনে হয় কোথাও অন্তর্বন্ধন হয়ে যায় আমাদের। সেই আমি সবসময় বলি যে কোভিড সবকিছু কেড়ে নেয়নি, সবকিছু কেড়ে নেয়নি, কোনো কিছুই সবকিছুই সে কেড়ে নেয় না। যেটা সুকান্ত দা বলে গেল, আমাদের প্রাপ্তি এটা, যে উনি আমাদের অনুষ্ঠানের থেকে বলে গেলেন যে না, আমরা বেঁধে বেঁধে আছি, তার প্রমাণ হিসেবেই তো আজকের এই অনুষ্ঠান। এইবার আমি শুনবো আশার আলো, চলে যাব বাসব দত্তার কাছে। বাসব দত্তা কিছু আশার আলো আমাদের দিয়ে যাবে অনুষ্ঠানে। না, আমি খুব নিরাশ হওয়ার মতন কিছু বোধহয় এর আগের বারও বলিনি, আর যেটা বাস্তব পরিস্থিতি। তবে আমার প্রথমে আমি একটু আমার ব্যক্তিগত নিরাশার কথা বলি। সেক্ষেত্রে আমি তো অনেক প্রজন্ম ধরে চেন্নাইয়ের অধিবাসী নই, অথবা বম্বেতেও ছিলাম না। আমি তো আমার প্রজন্মের পর প্রজন্ম তো এই বাংলাতে থেকেছে। বাংলা মানে অবশ্যই আমরা মানে আমার প্রজন্ম আগেও তারা বাংলাদেশ এখন যা সেখানে থাকতেন, তো তারপরে অবশ্যই সেই উদ্বাস্তু হয়ে আসা। তো এবং আমার ঠাকুরদা ঠাকুমা এবং অথবা আমার মামাবাড়ির দিক সবই তারা কলকাতাতেই স্থিত হয়েছেন। সেসব তো গেল, এবং আমার পড়াশোনা আমি বললাম। এবারে আমার যে জিনিসটা আমার নিজের ব্যক্তিগতভাবে অসুবিধা মনে হয়, সেটা হচ্ছে মাটির সঙ্গে, আর কারুর হয় কিনা এটা আমি জানি না, মাটির সঙ্গে সংযোগ। কারণ আমি যে এলাকায় বড় হয়েছি, আজও যখন আমি ফিরে আসি, আমার পাড়ার একটা বুড়ো রিক্সাওয়ালা, সে আমাকে দেখে চলে আসে, তুমি কবে এলে? তো এবং তাদের সঙ্গে আমার যে বিভিন্ন কথাবার্তা, ধরো আজকে এসআইআর হচ্ছে, এটা একটা তুলনা, এর মধ্যে কোনো মানে রাজনীতিকে আমার আনবার কোনো প্রচেষ্টা নেই। তো এক্ষেত্রে যে
তাদের সঙ্গে, এবং একই সাথে তামিলনাড়ুতেও হচ্ছে, কিন্তু সেখানকার মানুষগুলোর যে অসুবিধা হচ্ছে, সেখানেও শুনেছি আমি প্রচুর নাম বাদ গেছে, কিন্তু তারা কেউ কিন্তু আমার সঙ্গে এইসব ব্যক্তিগত আলোচনায় আসেন না। এক তো হচ্ছে প্রবাসী বাঙালি, আমি যতটুকু বুঝেছি যে এত বছর, অবশ্যই আমি নিজেকে প্রবাসী বাঙালিই বলি, প্রবাসে এত দিন থেকে, যে তাদের একটা নিজস্ব গোষ্ঠী থাকে, এবং কিছু অবশ্যই তামিল এবং অন্যান্য ভাষাভাষী বন্ধু বান্ধব থাকে, কিন্তু আমাদের একটা পরিমণ্ডল তৈরি হয়ে যাচ্ছে। মানে এখানে যেমন আমার বাড়িতে যে অনেক বছর আগে কাজ করে গেছে, আমাকে ছোট দেখে গেছে, সে প্রত্যেকবার যখন খবর পায় যে গোপা এসেছে, আমার ডাকনাম গোপা, সে ঠিক ছুটে আসে। সে কিন্তু তার বাড়ি থেকে এখানে আসতে দুবার বাস বদল করে আসতে হয়, তার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সে কিন্তু ছুটে আসে। এই যে একটা মাটির টান, এবং তাদের সঙ্গে কথা বলে আমি তাদের গ্রামের, তাদের কথা, যে কথাগুলো, যে একাত্মতাগুলো অনুভব করি, ঠিক সেটা তামিলনাড়ুতে বসে, চেন্নাইতে বসে আমি সেই জায়গাটাই কিন্তু পৌঁছতে পারি না বলে আমার মনে হয়। কারণ একজন লেখক সমাজের এবং সমাজের অন্যতম উপাদান মানুষ, তাদের যে অসুবিধা, সেটাকে সমাজের সামনে তুলে ধরা, এটাই তো একজন লেখকের কাজ বলে আমার অন্তত মনে হয়। সেক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও যেন একটা ছোট্ট ফাঁক রয়ে যাচ্ছে। তো এটা আমার একান্তভাবে ব্যক্তিগত নিরাশার কথা বা একটু অসুবিধার কথা। আমি বারবার ওই জন্য ছুটে ছুটে আসি এখানে, এবং মানে কিছুদিন এখানে থাকলে আমার মনে হয় যে ওই ইংরেজিতে যাকে রেজুভিনেট বলে, সেই জায়গাটায় একটু হলেও হয় বোধ হয়। হ্যাঁ, খানিকটা অক্সিজেন ভরে নিয়ে আবার আমি চেন্নাই যাই। আমি ওখানে এটা আমার মনে হয় ভাষার জন্যে তো একটা ব্যারিয়ার আছেই। হ্যাঁ, যে কারণে তুমি যেটা বলেছো একদমই ঠিক, যেটা তোমার ব্যক্তিগত অসুবিধে, যেহেতু তুমি ভাষাটাকে কোপ আপ করে উঠতে পারোনি, ওই জন্যে এই জিনিসটা হয়েছে। না না, যেহেতু আমি এখানে এটাকে আমি আবার বলছি, তামিল ভাষাকে কোপ আপ করে উঠতে পারিনি এটা কথা নয়, আমি তামিল নই, অথবা তামিল কারুর সঙ্গে আমার বিয়ে হয়নি, এইটা কিন্তু একটা বড়সড় কথা। কারণ মহারাষ্ট্রে গেলে কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির জায়গায় যখন আমি যাই, তাদের গ্রাম কোলাপুর, সেখানেও যখন আমি যাই, যেহেতু আমি মারাঠিটা মোটামুটি ঠিকঠাক বলতে পারি, তারা কিন্তু আমাকে দিব্য মারাঠিতে ভাষাটা প্রতিবন্ধকতা, ভাষাটাই ভাষাটাই প্রতিবন্ধকতা। শুধু না, না না, ভাষাটা শুধু প্রতিবন্ধকতা নয় তানিয়া। তুমি যদি একটু তামিল ফ্যামিলির মধ্যে যাও, প্রথমেই ওরা বলে নেয় যে উনি তামিল নন, মানে এই পরিচয়টা আমার নামটা বলার সঙ্গে সঙ্গে ওনারা বলে নেন, মানে আমি ওনার প্রতিবেশী অথবা বন্ধু অথবা কিছু, তারপরে উনি তামিল নন, এই কথাটা কিন্তু প্রথমেই বলা হয়। এইটা বললাম। হ্যাঁ, এবং যে কারণে এটা আমার মনে হয়েছে যে ওখানকার মানুষজন যে মানে আমি বলে নই, যারা লেখালেখি করেন অথবা করেন না, যে খুব ক্লোজ হয়ে মেলামেশাটা ওখানে বোধহয় যে যতটা সমস্যার কথা, বিভিন্ন আলোচনা যেগুলো উঠে আসে বারবার অন্য মানে ভাবে, সেইগুলো আমার ওখানে সম্ভব হয় না, এটা এক কথা। আর যদি এটা বাংলা লেখালেখির ক্ষেত্রে হয়, তাহলে আমি বলবো চেন্নাই থেকে শুধু নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সাগরই বেরোয়, এবং সেটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত তা নয়, তা বাদে যে ইয়ে আছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন, যেটা চেন্নাইয়ের, সেটা চেন্নাইয়ের সব থেকে পুরনো ক্লাব। আমরা তার অনেক পরে যে ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি, সেটার নাম সাউথ ম্যাড্রাস কালচারাল অ্যাসোসিয়েশন। এই দুটো ক্লাবের অজস্র মানুষ মিলেই ওই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গে যুক্ত। আর ওই বেঙ্গল অ্যাসোসিয়েশনের একটি পত্রিকা বেরোয় প্রত্যেক বছর, সেটার নাম দক্ষিণের দর্পণ। এবং কালাপাক্কামে তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, সেখানকার বাঙালিরা বার করেন বাতায়ন, সেখানে কিন্তু বাংলা থেকে অনেকের লেখা বেরোয়, তো মানে বাংলার অনেক সাহিত্যিকরা সেখানে লিখেছেন। তো এই দুটো পত্রিকা প্রতি বছর বেরোয়। আমাদের ক্লাব যে, তাদের যে মুখপত্র, সেটা মানে সুভনিরের নাম দিয়ে বেরোয়, কিন্তু তার মধ্যেও যথেষ্ট ভালো ভালো বাংলা লেখা ওই প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় সেটা বেরোয়। তো যদি বাংলা লেখার দিক থেকে তুমি প্লাস পয়েন্ট বলো, তাহলে এগুলো অবশ্যই প্লাস পয়েন্ট। আমাকে ক্ষমা করবেন সবাই যে আমি মানে বেশ কিছু ইংরেজি শব্দ বোধহয় আমার কথার মধ্যে অনিচ্ছাকৃত ভাবেও যুক্ত হয়ে গেল আর কি। আমি হ্যাঁ, বুঝতে পারলাম। আমি তোমার কথাটার কনক্লুশন পরে আসছি, আমি শর্মিষ্ঠার কাছ থেকে আগে জেনে নিই ওর কি আশার আলো
আশার দেখাতে পারে। আলো বলতে মানে আমাকে ভীষণ স্বার্থপরের মতো নিজের কথাটাই বলতে হয়, কারণ যদি না আমি এতটা হতাশ হতাম তাহলে হয়তো আমি লেখালেখির কথা ভাবতাম না। যে লেখালেখিটা আমি ভুলে গিয়েছিলাম সেটাতে আবার আমি বাংলা সাহিত্যে বিরাট কোনো অবদান রেখে যেতে পারবো এমন কথা আমি বলি না, বা বলার দুঃসাহস আমার নেই। কিন্তু হ্যাঁ, আমি তো আমার ভালো লাগার জন্য লিখি, ভালো আমার ভেতরে যে কথাগুলো জমে আছে সেটা প্রকাশ করার জন্য লিখি। সেইটুকু আমি করতে পেরেছি কারণ এই পরিবেশ আমাকে ওটা দিতে পারেনি। যদি হতো হয়তো আমি অন্যভাবে ভাবতাম, বা কি আদৌ হয়তো লিখতাম কিনা জানি না, কিন্তু এই হতাশাটার থেকেই আমি আবার লেখার দিকে ফিরে গেছি। কিন্তু আবার আমি বেশি করে বাংলা পড়ার দিকে ফিরে গেছি। আমিও বেশ কিছুটা সরে গিয়েছিলাম, হ্যাঁ, এখন সমসাময়িক যে বাংলা লেখালেখি হচ্ছে তার থেকে। কিন্তু ওই যে যেটা বললো বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, কোভিড আমাকে অনেক কিছু ফিরিয়ে দিল। জোর করে জোর করে জোর করে জোর করে আমি বললাম না, আমাকে করতে হবে, আমাকে ফিরতে হবে। দ্বিতীয় আরেকটা আমার মনে হয়, এটা আমি জানি না, প্রবাসে থেকে আমাদের অনেক জিনিস আমরা দেখি। যেমন ধরো আমি একটা কথা বললাম, এই যে লে অফ, হ্যাঁ, প্রতিনিয়ত এই সমস্ত গুলো দেখতে দেখতে চোখগুলো আমাদের অন্য দিক থেকেও খুলে যায়। আমি বলছি না এখানে লোক সবাই অন্ধ কিংবা এখানে মানুষজন সচেতনতা কম, একবারও আমি সেটা বলছি না, কিন্তু আমরা তো একটা অন্য সংস্কৃতি দেখি, অন্য একটা জগৎ দেখি, যেটা নাকি দুটো জায়গায় থাকলে প্রবাসে, এবং যেহেতু আমি মানে এই মুহূর্তে কলকাতায় আছি এবং বছরে 3বার 4বার 5বারও আসি, তো দুটো জায়গায় থাকলে বোঝা যায় যে কোথাও একটা সূক্ষ্ম ফারাক আছে। তো সেই জায়গাটা, সেই দুটো সংস্কৃতির তফাৎ দেখি বলে লেখালেখির সময় আমার মনে হয় আমাদের বিষয়বস্তুগুলো অনেক সময় আলাদা হয়ে যায়। এইটা একটা হয়তো আমার সুবিধা বা অসুবিধা, আমি জানি না কোনটা, বাট এটা আমার হয়েছে। তো সেইটুকু আমি বলতে পারি। এটা আনন্দের মুহূর্ত বলে আলাদা করে বলার মতো কিছু নয়, কিন্তু এইটুকু আমি পেয়েছি আমার এই দীর্ঘ প্রবাস জীবনে, এটা আমি বলতে পারবো। আর সবটাই খারাপ সেটাই বা বলি কেন? হ্যাঁ, কিছু বন্ধু বান্ধব তো হয়েছে ওখানে, এই সূত্রেই তো কিছু মানুষের সঙ্গে জানা চেনা হয়েছে, যারা নাকি লেখালেখি করতে চেয়েছে। তারা কি কতটা পেরেছে, আমি নিজেই বা কতটা পারি, সুতরাং এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু এই সূত্রে হয়েছে। এমনকি এই যে আজকে তানিয়ার মানে এই প্রয়াস, এটাও তো একটা এতজনের সঙ্গে পরিচয় হওয়া। এই শাশ্বতী মেঘমালার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, তো এরকম ভাবে আমরা তো অনেকের সঙ্গে পরিচিত হচ্ছি। তো এগুলো তো হচ্ছে, সবটাই খারাপ বলি কি করে? প্রতিটা মুহূর্তই আনন্দের, কিছু না কিছু সব মুহূর্তই দেয়, আলাদা করে বলার কিছু নেই আর কি। আজকে এই বয়সে এসে বুঝতে পারি যে সত্যি কথা, কোনো মুহূর্তই খুব ফেলে দেওয়ার মতো নয়। এটা ফেলে দাও, আজকে থেকে আজ এই মুহূর্তের মূল্য হয়তো আমি আজ বুঝতে পারছি না, 5 বছর পরে এই মুহূর্তটাই আমার কাছে অনেক মূল্যবান হবে। আমি যেটাকে এই মুহূর্তটা নিয়ে আমি কিন্তু করেছিলাম সেদিন, আমি এই কথাটা বলেছিলাম, যখন থাকে তখন আমরা তার মূল্য বুঝি না, যখন চলে যায় তখন তার মূল্য বুঝি। কোনো মুহূর্তই ফেলে দিতে পারি না, সব মুহূর্তই আমায় আনন্দ দেয়। অন্তত এই বয়সে এসে আমি প্রতিটা মুহূর্ত থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করি, আর কিছু নয়। এইটুকুই। সেইটাই, মানে এই যে এক জায়গায় আসার এই যে আনন্দ, যেটা আবার আমি একটাই কথা বলবো, যে ভাষা আমাদের, সংস্কৃতি আমাদের এক, এইটা বোঝা যাচ্ছে। যে এই যে সবাই বিভিন্ন প্রান্তে থেকেও একটা জায়গায় আমরা যে বেঁধে আছি, এবং অদ্ভুত লাগলো সেটাই, দেখো সবাই যে আমরা সবাই প্রত্যেকে ব্যস্ত জীবন, প্রত্যেকের ব্যস্ততা আছে। এমনকি আজকে সুকান্তদা পর্যন্ত, সুকান্তদা সবসময় সত্যি কথাই, এখন সবাই জানি যে সুকান্তদার মতন মানুষ যার লেখার এত ব্যস্ততা, তা সত্ত্বেও সুকান্তদা কিন্তু এসেছে, থেকেছে, সবার সাথে ইন্টারাক্ট করে তারপরে তার একটা জায়গায় আজকে। তাও আমি বললাম যে তুমি কি থাকবে, বললো হ্যাঁ, আমি ওদেরকে বলছি সরিয়ে আর কি, ইন্টারভিউ আছে ওর একটা, সরিয়ে দিতে। মানে ভাষার প্রতি আমাদের প্রত্যেকের যে একটা অদ্ভুত বন্ধন, অদ্ভুত একটা টান। মাতৃভাষা, একেই বলে মাতৃভাষা, মানে আমরা যে ভাষায় আমার মা কথা বলে তা নয়, যে ভাষায় আমরা চিন্তা করি, যে ভাষায় আমার চিন্তাটা আসে। এখনো পর্যন্ত এই যে আনন্দের যে মুহূর্তগুলো আমরা বলছি, ব্যক্তিগত স্তরেই দুজনে মানে 4 জনের আনন্দের মুহূর্ত, আমি সেটাই মেলাচ্ছিলাম
যে চারজনের কাছ থেকেই তো একই প্রশ্ন গেল, দুটো মোটে প্রশ্ন করেছি, 1.5 ঘন্টা কেটে গেল আমাদের কোথা দিয়ে। দুটো মোটে প্রশ্ন, যে চারজনের ব্যক্তিগত অভিজ্ঞতা পেয়েছি। চারজনের মধ্যে আমার অদ্ভুত লাগলো যে দুজন একই প্ল্যাটফর্মে, প্রায় দুজন অধ্যাপিকাকে পেয়েছি, দুটো দেশের দুটো প্রান্তে বলা যায়। দিল্লি একদম একটা সেন্টার পয়েন্টে বসে আছে শাশ্বতী, আর মেঘমালা শিলচর। অভিজ্ঞতা দুজনেরই একটা জায়গায় এসে মিললো, যে দুজনেই একটা জায়গায় বললো যে হ্যাঁ, পরবর্তী প্রজন্ম কিন্তু তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি, তারা কিন্তু বলছে। বিশেষ করে আমার তো খুব ভালো লাগলো শাশ্বতীর কথা, যে হ্যাঁ অনলাইনে ওরা শেখাচ্ছে, অনলাইনে ইয়ে করছে। এবং মেঘমালার সঙ্গে আগেও যখন কথা হয়েছে, মেঘমালারা, এবং আজকে একটা কথা না বললেই নয়, যে এই অনুষ্ঠানটা করব, এইটা কিন্তু আমার মাথায় প্রথম এলো মেঘমালার একটা পোস্টিং দেখে। মেঘমালাদের ওখানে এই যে ভাষা শহীদ দিবস মে মাসে, ওরা আমাকে যেতে বলেছিল, আমি যেতে পারবো না, পরবর্তীকালে নিশ্চয়ই যাব, এবার আমার হবে না। ওরা একটা খুব সুন্দর অনুষ্ঠান করে। আমি একদিন সকালবেলা আবার সেই ঘুরে ফিরে আসি, ফেসবুক পোস্টিং আমি খুব কম দেখি, আমার মানে দেখতে ইচ্ছা করে না, কারণ প্রচুর বাজে বাজে যেগুলো কখনোই দেখি না। কিন্তু ভালো জিনিসগুলো তো দেখি, পড়ি, সেটাও তো ফেসবুকে ওর পোস্টিংটা দেখে আমার মনে হলো যে দেখো ওই শিলচরে। কারণ মেঘমালার সঙ্গে যখন আমার পরিচয় হয়েছিল তখন একটু জেনেছিলাম যে ও শিলচরে থাকে, এবং আমার তখনই মনে হয়, আমার তো খুব মনে হয় যে 7 সিস্টার্সদের কাছ থেকে আমরা সমানে সারা দেশ শুধু নিয়েই যাই, ওদের কিছু দিই না। এটা আমার খুব ব্যক্তিগত দুঃখ। সব সময় খালি দেখি ওদের ওখানে ওদেরকে মারছে, ওদেরকে ইয়ে করছে, আমি খুব ব্যক্তিগতভাবে খুব আঘাত পাই। এটা আমার, আবারও বলছি, ভীষণ ইমোশনাল, কোথাও কিছু হলেই খুব কষ্ট হয়। কিন্তু তার মধ্যেও আশার আলো দেখিয়েছে মেঘমালাদের ওই বিরাট একটা অনুষ্ঠান, বাংলা ভাষা নিয়ে একটা বিরাট অনুষ্ঠান ওরা করে, আমার খুব ভালো লাগলো। তখন আমার মনে হলো যে আচ্ছা, ওরা তো এইটা করছে, এত লড়াইয়ের মধ্যে ওরা এইটা করছে, তাহলে আমি জানি একটুখানি যে কোথায় কি হচ্ছে, আমাকে একটুখানি জানা তো এখন দরকার ভীষণভাবে। যে আর ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমার তো যারা যারা চেনা রয়েছে, তার বিভিন্ন প্রান্তের লোকজন যারা চেনা রয়েছে, তারা কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে বাংলা ভাষাটাকে নিয়ে চর্চা করছে, এইটার জন্যই কিন্তু এই জায়গাটায় আসা সবাইকে নিয়ে। হ্যাঁ, এবং এইটা এত ভালো লাগলো যে এরা কিন্তু দুজনেই আসার কথা শোনালো। এই শর্মিষ্ঠা বা বাসব দত্তা, এরা যেহেতু অতটা জায়গায় ছড়িয়ে নিয়ে, আমি বুঝতে পারলাম ওদেরও একটা প্রতিবন্ধকতা, ওরা যেহেতু একটা ছোট জায়গায় থেকে চর্চা, মানে ব্যক্তিগত স্তরে ওদের দুজনের চর্চা, যে কারণে ওদের দুজনেরই অভিজ্ঞতা, আশার আলো হোক বা নিরাশার কথাই হোক, দুজনের কিন্তু ব্যক্তিগত জায়গায় আটকে আছে। কিন্তু মেঘমালা আর শাশ্বতী, এরা দুজনে যেহেতু প্রচুর ছাত্রছাত্রী পড়ায়, প্রচুর বড় জায়গাতে রয়েছে, এরা দুজনে কিন্তু অনেকটা আশার আলো আমাদের দেখাতে পারলো। ভালো লাগলো, খুব ভালো লাগলো এইটা। হ্যাঁ, যে এই দেশে কিন্তু একটা জায়গা, আমি যেটা আর কি পরবর্তী প্রশ্নে যেতাম, আমি অলরেডি পেয়ে গেছি, যে পরবর্তী প্রজন্ম যারা আমার বাংলাতেই, এই যে যেটা আমি একটা কথা এখন বললাম, যে বাংলা উঠে যাচ্ছে, বাংলা স্কুল উঠে যাচ্ছে, সেটা শুধু তোমাদের একার দুঃখ নয়, এটা আমাদেরও দুঃখ। আমরাও জানি যে এইখানে বাংলা স্কুল উঠে যাচ্ছে, এবং 100 বছরের পুরনো স্কুল, বাংলা মিডিয়ামের স্কুল উঠে গেল। বাংলা মিডিয়ামের স্কুল উঠে গিয়ে আবার করে কিছুদিন আগে খবর পেলাম যে হ্যাঁ, সেই স্কুলটা নাকি আবার করে হচ্ছে, এবং সেটি নাকি একটি ইংলিশ মিডিয়াম স্কুল বলে হবে। ভালো কথা, যাই হোক হোক, একদম স্কুল উঠে যাওয়ার থেকে তো স্কুলটা আবার করে চালু হওয়া ভালো। কিন্তু বাংলা উঠে যাচ্ছে, বাঙালিরা বাংলা পড়ে না, এটা দুঃখের জায়গা সর্বত্র। সেই জন্য নন্দিনীদি প্রশ্ন করলো যে কি আমাদের আশার আলো কি আছে, কি তোমাদের আনন্দের অভিজ্ঞতা। আনন্দের অভিজ্ঞতায় দুজন আমাদেরকে, যারা দুজন শোনালো যে তাদের ব্যক্তিগত আনন্দ, বাংলা চর্চা, শর্মিষ্ঠা বললো ওর ব্যক্তিগত আনন্দ, ওই জন্যেও বাংলা চর্চা করছে, লেখালেখির জগতে এসেছে। বাসব দত্তাও প্রায় তাই, যে ও ব্যক্তিগতভাবে চর্চা করতে পারছে, যেহেতু একটা অন্য কমিউনিটিতে, অন্য জায়গায় থাকে এত দীর্ঘ বছর, তাহলে ও ওর ভাষা নিয়ে কোথায় চর্চা করবে? শুধুই কি কথা বলবে, শুধুই কি গান শুনবে? ও চর্চাও করতে চায়, সেই জন্যেও চর্চায় এসেছে। আর দুজন যারা আমাদের আরো বড় ব্যক্তিতে নিয়ে গেল, যে তারা বলল যে হ্যাঁ, পরবর্তী প্রজন্ম আসছে, পরবর্তী প্রজন্ম শিখছে, পরবর্তী প্রজন্মে আমাদের এত নিরাশা হওয়ার কিছু নেই, এত নিরাশ আমরা হব না। যে জন্যে
মোটামুটি অনুষ্ঠানটা একটা সার্থক বলে মনে হচ্ছে এবং এইখানেই শেষ করব আজকের মতো, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। এই অনুষ্ঠানের আবার পর্ব আবার করব, কারণ এই অল্পেতেই কথা মনে হয় না ফুরিয়ে যাবে। কারণ আমি যা দেখছি প্রবাসের দীর্ঘ চর্চা, প্রবাসে যারা করছে দীর্ঘ চর্চা করছে, সবাই চর্চা করছে, আর শুধু আমরাই চর্চা করছি না, এটাই আনন্দের কথা। যে কারণে আজকের অনুষ্ঠান আমার কাছে, আবারও বলবো, আজকের অনুষ্ঠানটা সার্থক হবে। যারা শুনবে তারা প্রত্যেকে আনন্দই পাবে, নিরাশার কথা নেই এখানে, কোনো নিরাশা নিয়ে আমরা শেষ করলাম না, শেষ করব না। এটাই ভালো লাগলো যে আমরা বাঙালিরা, এই যে সুকান্তদা যেটা বলেছিল, আমরা আক্রান্ত জাত, তো আমাদের যাত্রা, আমাদের ভাষা, আমরা আক্রান্ত, এবং আক্রান্ত বলেই আমরা পরস্পরকে জড়িয়ে রয়েছি, পরস্পরের সাথে বেঁধে রয়েছি, এবং এই বেঁধে থাকার সার্থক একটা প্রয়াস হিসেবে আজকের এই অনুষ্ঠানটা রয়ে গেল, থেকে যাবে। যতদিন এই মিডিয়ামটা থাকবে ততদিন আমাদের এই বেঁধে থাকার প্রয়াসটা থেকে যাবে। অসংখ্য ধন্যবাদ সুকান্তদাকে, ধন্যবাদ যারা আজকের অতিথি রয়েছেন তাদের ধন্যবাদ। এছাড়াও যারা আমরা পেয়েছি, মৌসুমীকে পেয়েছি, মৌসুমীর কিছু প্রশ্ন ছিল কিনা জানি না, আর এখন সময় মোটামুটি নেই, 9:35 হয়ে গেছে। ওরা বাইরে রয়েছে, মৌসুমী, চন্দ্রানী, ওরা বাইরে রয়েছে। মৌসুমীর আজকে দেশ থেকে একটা বই বেরিয়েছে, সেই জন্য গিয়েছিল, চন্দ্রানীও গিয়েছিল। এরা সব ব্যস্ত মানুষ, তা সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষাকে ভালোবেসে, বাংলা সাহিত্যকে ভালোবেসে। জয়তিদিও এসেছে দেখলাম, জয়তিদিরও দীর্ঘ প্রবাসের কাহিনী রয়েছে, পরবর্তী পর্বে জয়তিদি আসবে, তার কথা বলবে। নন্দিনীদি পুরোটাই আছে, নন্দিনীদিরও অনেক অভিজ্ঞতা, নন্দিনীদি রয়েছে, নন্দিনীদির প্রশ্ন বললো, পরবর্তী পর্বেও নন্দিনীদিকে পাবো। খুব ভালো লাগছে আমার আজকে ব্যক্তিগতভাবে, আজকে রাতের ঘুমটা এত সুন্দর হবে। ওরা হচ্ছে হ্যাঁ, প্রবাসে বাংলা চর্চা করছে, আর আমি বাংলায় বসে প্রবাস চর্চা করছি। হ্যাঁ, আমি হয়তো নন্দিনীদির অভিজ্ঞতা, উল্টো নন্দিনীদি মেরুতে অনুবাদ। দাঁড়িয়ে আছি তোমাদের, যেহেতু আমি জার্মান ভাষা থেকে অনুবাদ করি, তবে বাংলা ভাষার সঙ্গে হ্যাঁ, জুড়ে আছি, যেহেতু একটা হ্যাঁ, মানে অনুবাদ হ্যাঁ, যেটা করি হ্যাঁ, জার্মান থেকে হ্যাঁ, বাংলাতেই করি প্রধানত। হ্যাঁ। তো আচ্ছা, জয়তিদি হাত তুলেছে, জয়তিদি বোধহয় কিছু বলবে। আচ্ছা, জয়দিদি শুনে নি, সবার সময় আছে তো নিশ্চয়ই, আশা করি একটু হ্যাঁ, থাকো সবাই। জয়দিদি বোধহয় কিছু বলবে। না না, আমি হ্যাঁ, সবাইকে জয়তিদি শুধু বলো। সন্ধ্যা জানাই যে আমি একটাই হ্যাঁ, কথা বলছি, অসম্ভব ভালো লাগছিল, আমি জয়তিদি শুনছিলাম, একটু আমিও অন বাইরে করো, ছিলাম। জয়তিদি ক্যামেরাটা একটু অন করো, জয়তিদি একটু ক্যামেরাটা অন করে বলো। মুখটা আর দেখি জয়দিদি। ক্যামেরা, আমি মুখটা আসলে দেখা যাক। বাইরে এবং অনেকগুলো লোক আশেপাশে রয়েছে, তো ওই জন্য ক্যামেরাটা অন করছি না। আমি শুধু বলছি, এই বাইরে থেকেও শুনতে বাধ্য হলাম, এত সুন্দর আলোচনা, মানে ঋদ্ধ হলাম, খুব ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানাই। আর প্রশ্ন এইটাই যে এই যে যারা বাইরে আছেন এবং আলোচনা মানে সাহিত্য করছেন, চর্চা করছেন, তাদের যেন নিয়ে আবার একটা অনুষ্ঠান, মানে অনুষ্ঠান পর্ব 1 এবং 2, মানে তৃপ্ত হলো না, মানে আরো যেন মনে হচ্ছে শুনতে ইচ্ছে করছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ, তানিয়াকে হ্যাঁ, এরকম একটা হ্যাঁ, উদ্যোগের হ্যাঁ। জন্য। আর আমার প্রিয়জনেরা তো আছেই, সবার হাসি মুখগুলো দেখতে ভালোই লাগে। তো সরি, আমি ক্যামেরাটা অন করতে পারছি না, কারণ যেহেতু বাইরের লোক আছে। আবার পরে কথা হবে, ঠিক আছে? ভালো থেকো সবাই। আচ্ছা, তুমি তুমি থেকো, আমাদের সঙ্গে থেকো, পরবর্তী অনুষ্ঠানগুলোতেও থেকো। আর এদের একেবারে সব আছি, কথা তো তুমি সবসময় আছি। শোনোনি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, এদের কথাগুলো তো রেকর্ডেড রইলো, পরে যখন আমি ইউটিউব আপলোড করব তুমি তখন শুনে নিও। আম, আজকে এই অনুষ্ঠানটা সত্যি আবারও বলছি যে সবাইকে আমি শুধু ধন্যবাদই দেব না, আমি মানে সত্যি আমি কৃতজ্ঞ যে এরা বাইরে থেকে যে চর্চাটা, লড়াইটা, মেঘমালা, শাশ্বতী, বাসব দত্তা, শর্মিষ্ঠা, এরা যে বাইরে থেকে তাদের যে সে ব্যক্তিগত স্তরেই হোক কি মাস লার্জ স্কেলেই হোক, একটা যে চর্চার জায়গা তারা তৈরি করছে, রয়েছে। এবং যেটা আমি ভীষণ মনে করি যে বারবার করে যে পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি, কি দিয়ে যাব আমরা, এই চর্চার অভ্যাস, এই যে আমাদের প্রত্যেকের, এই যে একটু আগে বাসব দত্তা বললো যে আমাদের তো বাড়ি থেকেই তৈরি হয়, নাকি শর্মিষ্ঠা বলে আমার খেয়াল নেই, যে আমাদের তো বাড়ি থেকেই তৈরি হয় সমস্ত অভ্যেস, আমরা তো বাড়ি থেকেই তৈরি হয়। এবং এইটাই আশার আলো যে এই যে বাড়ি থেকে যারা চর্চা করছে, পরবর্তী প্রজন্ম তো দেখবে, শিখবে যে হ্যাঁ, এইভাবে চর্চা করতে হয়, এইভাবে লড়াই করে নিজের ভাষার জন্য, নিজের সংস্কৃতির জন্য তাদেরকে টিকিয়ে রাখতে হয়। এই শিক্ষাটাও তো তাদের আমরা দিয়ে যেতে পারছি, এটাতেই আমাদের অনেক তৃপ্তি, অনেক তৃপ্তি। আজকে সত্যি একটা তৃপ্তির রাত কাটাবো।
তৃপ্তিতে ঘুমবো আমরা সবাই, যে হ্যাঁ আমাদের সব কিছু আছে, কিচ্ছু হারাবে না, কিছু হারায় না এভাবে। খুব ভালো লাগলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে। আমার ব্যক্তিগত ভাবে প্রত্যেককে আমি যে এক ডাকে তারা সাড়া দিয়ে তারা এসেছে, এজন্য আবার ধন্যবাদ জানাই। পরবর্তী পর্বে সবাই তোমরা থেকো, আমি অন্যান্য মানুষকেও আনার চেষ্টা করব, দেখা যাক কতটা পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।